ভিন্নমাত্রা আলোচনা অনুষ্ঠানের পক্ষ থেকে আমি নজমুল হক নান্নু আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। তাছাড়া ইউটিউব এবং ফেসবুকেও অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হচ্ছে। এছাড়াও আগামীকাল সকাল 6:50 আমাদের এই অনুষ্ঠানটি মোহনা টেলিভিশনের নিজস্ব চ্যানেলে দেখতে পাবেন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারিত হয়েছে সমসাময়িক রাজনীতি এবং নির্বাচন। আজকে আমাদের এই আলোচনায় আমাদের আমন্ত্রণে দুজন বিশেষজ্ঞ আলোচক আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আসুন তাদের সাথে আমরা পরিচিত হই। জনাব রাশেদুল হক, সহসভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং নির্বাহী সম্পাদক বাংলা বাজার পত্রিকা। জি, আপনাকে ধন্যবাদ। এবং ডক্টর আবু ইউসুফ সেলিম, মহাসচিব ভাসানী জনশক্তি পার্টি। আসসালামু আলাইকুম। আপনাদের দুজনকেই স্বাগত জানানো হচ্ছে। আপনারা দুজন বিশেষজ্ঞ আলোচক এবং আপনাদের মতামতটা আমাদের সকলের জন্য এবং এই দর্শকদের জন্য বিশেষভাবে গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি। প্রথমেই আমি জনাব রাশেদুল হককে আমি যে প্রশ্ন করতে চাই, জানতে চাই আপনার কাছে যে আমাদের এই সমসাময়িক যে রাজনৈতিক পরিস্থিতি, এটা সবচেয়ে বড় একটি বিষয় হলো কি জানেন, যে সবসময় বিতর্ক হয়, আলোচনা হয়। এটা খুব ভালো। যত বেশি আলোচনা হবে গঠনমূলক, তত বিকশিত হবে গণতন্ত্র, রাজনীতি এবং আমাদের সামাজিক অবস্থান সুদৃঢ় হবে। আপনার কাছে প্রশ্ন যে দু একটি রাজনৈতিক দল বলছেন যে প্রশাসন আজকে সেখানে একটি দলের দিকে ঝুঁকে গেছে বা একটি দলকে সেখানে সহযোগিতা করছে। এই যে একটা গ্রহণযোগ্য নির্বাচন করবার জন্য এত আন্দোলন, এত রক্তদান, জুলাই আন্দোলন, এর মধ্যেও কি একটা কনফিউশন, বিভ্রান্ত সৃষ্টির জন্য এসব কথা বলাটা কি সমীচীন? মোটেই সমীচীন নয়। এটার ব্যাপারে আপনার কাছ থেকে আমি বিশ্লেষণটা চাই। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। মোহনা টিভির দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উপস্থাপন করেছেন। আপনারা দেখবেন বর্তমানে যে সরকার, অন্তর্বর্তী সরকার, ওনারা চেষ্টা করছেন একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে। সেক্ষেত্রে প্রশাসনের ভূমিকা একটা বিরাট ভূমিকা আছে। আপনি ধরেন মাঠ পর্যায়ের যারা ডিসি সাহেবরা আছেন অথবা অন্যান্য যারা দায়িত্ব পালন করবেন নির্বাচনে, তাদের ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ। এখানে গত দুদিন ধরে একটি দল নির্বাচন কমিশনে গিয়ে বা একাধিক দল তারা অভিযোগ করতেছেন যে একটি দলের পক্ষে, যে কথাটা আপনি বলতেছিলেন যে প্রশাসন ঝুঁকে গেছে। আমি আজকের এই অনুষ্ঠানে আপনাকে নিশ্চিত করতে চাই, আপনার দর্শকদের, যে এরকম ঘটনা কোনো দলের পক্ষে হয়েছে এটা জানা নাই। কারণ হইল এই যে প্রশাসন, এই প্রশাসনে কারা আছেন? প্রশাসনে যে দলটির প্রতি, বিশেষ করে বিএনপির প্রতি ইঙ্গিত দিয়ে জামাতের নেতা এবং এনসিপির নেতা বলেছেন। তা আমি বলতে চাই আপনাদের মাধ্যমে যে বিগত 17 বছর যেখানে প্রশাসনের যে লেভেলে বিএনপির সমর্থক অফিসার ছিলেন, তাদেরকে কিন্তু কাউকে রাখে নাই, চাকরিতে রাখে নাই, এবং অনেকে চাকরি জীবনে ওএসডি হয়ে সিনিয়র সহকারী সচিব থেকে রিটায়ারমেন্টে চলে গেছেন। এখন যারা প্রশাসনে আছেন, আমি আমার এলাকার একটা কথা বলি, কৃষি সচিব, উনি ছাত্রলীগের, ওনার পরিবার আওয়ামী লীগ সমর্থিত, এবং উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ছিলেন। উনি কিন্তু বিরাট একটা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেছে। তো উনি একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকছেন, শুনছি জামাতের দিকে ঝুঁকেছেন। এই কারণে উনি বিভিন্ন জায়গায়, কৃষি সেক্টর অনেক বড় সেক্টর, নির্বাচনকে প্রভাবিত করার জন্য এই পক্ষে কাজ করতেছেন, যেটা বিএনপির যারা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন তারা অনেকবার অভিযোগ করেছেন ওনার বিষয়ে। আসলে এই ধরনের প্রশাসন থাকলে ওনারা উল্টা কথা বলতেছেন। যারা অভিযোগ নির্বাচন কমিশনের যারা অন্যায় করছে সেই অন্যায়ের দায়টা অন্যের উপর চাপিয়ে, বর্তমানে যারা সচিব আছে তারা কিন্তু ম্যাক্সিমাম ওই দলটার গুপ্ত সংগঠনের নেতা
অথবা ছাত্রলীগের নেতা বা ইরা আছেন বেশিরভাগ। তো এইগুলা তো কাজ করবে হলো ওই দলগুলোর পক্ষে, হয় জামাতের পক্ষে না এনসিপির আচ্ছা, পক্ষে। আপনার কাছে মাঝখানে আমি প্রশ্নটা রাখতে চাই যে আধুনিক যুগে আপনার ষড়যন্ত্র এবং আপনি নিশ্চয়ই জানেন গুপ্তচর বৃত্তি এবং বিদেশে অভ্যুত্থান ঘটানোর অনেক নতুন নতুন আপনার পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। তার মধ্যে একটি কি এটা হতে পারে না যে সেখানে যে প্রশ্নটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে উত্থাপিত হয়েছে যে আওয়ামী লীগে ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি সেখানে ভিপির জন্য নির্বাচন করছে, তাদের সব ভোট আজকে সেখানে ছাত্র শিবিরের প্যানেলে গিয়েছে এবং যতগুলো বিশ্ববিদ্যালয় এটা হয়েছে সবগুলো। তাহলে এই ঘটনাগুলো ঘটেছে অত্যন্ত বিদেশি কোনো শক্তির সহায়তায়, গোপন ষড়যন্ত্রের ভিত্তিতে। কেন এটা হয়েছে? তারা জানে যে জামাতে ইসলাম যদি কখনো গভর্নমেন্ট ফর্ম করে একটু টোকা দিলেই সেখানে পড়ে যাবে, আজকে তাদেরকে বঙ্গোপসাগরের বাইরে যাওয়ার কোথায় জায়গা নেই। কিন্তু যদি কোনো জাতীয়তাবাদী শক্তি যদি একবার দেশ শাসনের অধিকার পায়, অত সহজে তাদেরকে টলানো যাবে না। কারণ 17-18 বছর ধরে নির্বিচারে তাদের উপর যে অত্যাচার, তাদের উপরে যে নির্যাতন, কারা নির্যাতন, এবং দুঃখ করে হলেও বলতে হয় সত্য কথাটি, আমাদের এই মহিষী নারী বেগম খালেদা জিয়া কি নির্যাতনের শিকার হয়েছেন। তার চিকিৎসা নাই, তাকে মানসিক নির্যাতন, অপমান, অপদস্থ, তার জায়গা থেকে, তার বাড়ি থেকে বের করে দেওয়া। সুতরাং তারা আজকে দেশকে করতলগত করার জন্যে, দেশকে দখল করার জন্যে একটি পুতুল সরকার জামাতের মতো ষড়যন্ত্রের মাধ্যমে করার চেষ্টা করতে পারে। তাই আপনি যে আলোচনাটা করেছেন, আমি আপনাকে এটা আরো ব্যাপকভাবে পরিষ্কার করি। বর্তমান যে ছাত্রলীগ, বিলুপ্ত ছাত্রলীগ, এই ছাত্রলীগের কমিটিতে 26 জন, আমাকে শিবিরের এক ছেলে বলছে 26 জন তাদের শিবিরের কর্মী আছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে। জি, আপনার দেখেন যারা প্রশাসনে আছে, আমি একটু আগে বললাম, যারা সচিব অথবা ডিসি অথবা এসপি অথবা মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করবেন, বিএনপির লোক তো এখানে সুযোগ পাওয়ার কথা না। এই কারণে না যে গত 17টা বছর বেছে বেছে বিএনপি সমর্থকদের, অফিসারদেরকে তারা বিভিন্নভাবে চাকরিচ্যুত করেছে, চাকরিতে যোগদান করতে দেয় নাই, ওএসডি করেছে এবং ওইভাবে তারা রিটায়ারমেন্টে চলে গেছে। আমি শেষ করি। তো এখন এবং দেখেন আপনি সুনির্দিষ্টভাবে তারা তদবির করে মূল জায়গাগুলো, প্রশাসনের মূল জায়গায় তারা তাদের উপদেষ্টা এবং তারা তাদের এই সচিব নিযুক্ত করেছেন। পিছনে থেকে জামাত, এই জামাত রাজনৈতিক দলটা ডিসিদেরও নিয়োগ করেছেন, অনেক এসপি আছে তাদের সমর্থক, এবং সুকৌশলে তারা পোস্টিংগুলো দিয়েছেন। এখন অভিযোগটা বিএনপি যাতে কোনো অভিযোগ না করে সেজন্য তারা আগেই পাল্টা অভিযোগ করে বসে আছেন। আসলে অভিযোগ তো করার কথা বিএনপির, মাঠ পর্যায়ে প্রশাসনে কোনো জায়গায় বিএনপির ওইভাবে কোনো লোক নাই। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আবার আমি আসব। আমি ডক্টর আবু ইউসুফ সেলিম, আপনার কাছে আমি জানতে চাই আপনি বিশ্লেষণ করবেন। সেটা হলো যে আপনার ধরুন যে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে এবং মনে হয় যে নির্বাচন সঠিক হবে না, এই যে কথাগুলো আগে থেকে তারা বলছেন, এই কথাটা বলার অর্থটা হলো এই যে নির্বাচনের কোনো রেজাল্ট যখন হয়ে যাবে যাতে তারা বলতে পারে যে আমরা তো আগে থেকেই বলেছিলাম। এটা সত্য কিনা আপনার বিশ্লেষণ করুন। ধন্যবাদ নজমুল হক নান্ন ভাই, ধন্যবাদ। মোহনা টেলিভিশনের আজকের এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কর্তৃপক্ষ সহ সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন লেভেল প্লেইং ফিল্ড, আসলে এই অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত যে কাজগুলো করেছে, মোটা দাগে তাদেরকে কোনো পক্ষ অবলম্বন করছে এই কথাটি বলার সুযোগ নাই। আজকে দেখুন, বিশেষ করে ছাত্র সংসদের যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোকে যদি পক্ষপাতিত্ব হইতো তাহলে ছাত্র শিবির বা তাদের সমর্থিত প্যানেল জেতার কথা ছিল না। অবশ্যই আপনি প্রশাসনের যে কথাটি বলছেন, আমার সহ আলোচক বলেছেন দীর্ঘ 17 বছরে বিশেষ থেকে শুরু করে প্রত্যেকটি সরকারি কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে আওয়ামী লীগ চুলচিরা বিশ্লেষণ করে যে ছেলেটি চাকরি বা যে মেয়েটি চাকরি পাবে তার বাবা কি করে, আওয়ামী লীগ করে কিনা, তার দাদা আওয়ামী লীগ করে কিনা, তার নানা আওয়ামী লীগ করে কিনা, যদি না করে থাকে তাহলে তাদের কিন্তু চাকরি হয় নাই। এভাবে বাছাই করে প্রশাসনে তাদেরকে নিয়োগ দিয়েছে। আর এইখানে গুপ্ত যে কথাটি আসে
দেখেন, বিশ্ববিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রে একটি বিষয় থেকে স্পষ্ট আমরা পরিষ্কার হতে পারি, ছাত্রদল বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়ে হল ত্যাগ করে বাইরে যেতে বাধ্য হয়েছিল, কিন্তু ছাত্র শিবির তারা ছাত্রলীগের মিশে গিয়ে বিভিন্ন হলে, ধরেন একটা হলে একটা রুমে 4 জন ছাত্রলীগ থেকেছে, সেখানে কিন্তু একজন ছাত্র শিবির ছাত্রলীগে ঢুকেছে। পরবর্তীতে এই আন্দোলনের পরে আপনি দেখেন বিশ্ববিদ্যালয়ের কোনো রুম থেকে পরিচিত কয়েকটি নেতা ছাড়া কোনো ছাত্রলীগের কর্মী বা সমর্থক হল থেকে বের হয় নাই। তাহলে একটি রুমে ছাত্রলীগের ছাত্র শিবিরের একজন আছে, বাকি 3 জন বা 4 জন বা 2 জন ছাত্রলীগের, তারা কিন্তু রয়েই গেছে। মব সৃষ্টি হয় নাই, তাদেরকে বের করে দেওয়া হয়নি। এখন সঙ্গত কারণে একটি রুমমেট শিবির করছে। আগে শিবিরকে শেল্টার দিয়েছে ছাত্রলীগ, এখন ছাত্রলীগকে শেল্টার দিচ্ছে ছাত্র শিবির। অনুরূপভাবে আমি মনে করি প্রশাসনে যদি এই বিষয়গুলো হয়, তাহলে বিগত দিনে জামাত মাইন্ডের লোকজনকে সাপোর্ট দিয়েছে আওয়ামী লীগ মাইন্ডের কর্মকর্তারা, এখন জামাত ইসলামের লোকজন তাই সেই আওয়ামী লীগের কর্মকর্তাদের সাথে নিয়ে এখন তাদের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা একটা যোগসাজশ আছে, এটা আমি মনে করছি। তো সুতরাং যদি লেভেল প্লেন ফিল্ড না হয়, তাহলে এইখানে জামাত ইসলামী লাভবান হবে, বিএনপির লাভবান হওয়ার সুযোগ নাই। ধন্যবাদ আপনাকে। আমি আবার আরেকটি প্রশ্ন আপনাকে করব, সেটা হলো যে আপনি ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব, আপনার নিশ্চয়ই বিএনপি যে নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি জনাব তারেক রহমানের সাথে আপনার সাক্ষাৎ করেছিলেন, আপনার ইমপ্রেশন কি, বিশ্লেষণ করুন। আমরা দীর্ঘদিন পরে আমাদের জাতীয়তাবাদী যে শক্তি, সে প্রধান শক্তি, সেই শক্তির যিনি প্রধান ব্যক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, হয়তো অল্প সময়ের মধ্যে তিনি সরাসরি চেয়ারম্যান হবেন, তিনি দীর্ঘ 17 বছর দেশ থেকে বিতাড়িত অবস্থায় ছিল, তাকে দেশে আসতে দেওয়া হয় নাই। উনি দেশে এসেছেন, আসার পরে যে চমকটি সৃষ্টি করেছেন, দেখেন তার জন্য একটি সম্বর্ধনার আয়োজন করা হয়েছিল, সেখানে কিন্তু অল্প কথায় তিনি জাতিকে আশান্বিত করেছেন। তারপরে আমরা দেখেছি দ্বিতীয় পর্যায়ে যখন আমাদের বাংলাদেশের মা, গণতন্ত্রের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গোটা বাংলাদেশকে বিভিন্ন দুর্যোগে বিপদে আগলিয়ে রেখেছেন, যিনি বলেছিলেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, তিনি দেশ ছেড়ে যান নাই, এই দেশে মৃত্যুবরণ করেছেন, যদিও তার চিকিৎসা নিয়ে অনেক কথা আছে। আমি প্রশ্ন করেছি, আমি সেই জায়গায় আপনি যে দেখা করেছেন সেটা কি আলোচনা হয়েছে, কি ইমপ্রেশন? আমি আরেকটু বলি যে উনি যখন এই যে জানাজায় সামান্য কয়েকটি কথা বললেন, জাতি কিন্তু অভিভূত হয়েছে। আমরা মনে করেছিলাম যে বক্তব্যে একটি কথা বলেছে, বাস্তবে কেমন। আমরা ভাসানী জনশক্তি পার্টি আমরা তার সাথে সাক্ষাৎ করার জন্য বলেছিলাম, আমরা সমবেদনা জানাতে এসেছিলাম। উনি আমাদের 10 জনের একটি টিমকে অনুমতি দিয়েছিলেন, আমরা গতকাল দেখা করেছি। সেখানে গিয়ে আমরা প্রায় 25 মিনিট তার সাথে ছিলাম। ওনার যে আচরণ, ওনার বাংলাদেশ নিয়ে যে পরিকল্পনা, উনি বাংলাদেশের মানুষকে নিয়ে যে চিন্তা চেতনা করেন, উন্নয়ন নিয়ে যে পরিকল্পনা, এটি আসলে অত্যন্ত আশাব্যঞ্জক। এবং আমি মনে করি আগামী দিন বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে সঠিক পথ পাবে এবং সঠিক উন্নয়নের পথে যাত্রা করবে, এটি আমাদের মনে হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমি আবার আসছি জনাব রাশেদুল হক, আপনি তো একটু বক্তব্য বলেছেনই যে এখানে যারা নির্বাচন পরিচালনা করবেন, বিভিন্ন নিশ্চয়ই আপনি যার নির্বাচন কমিশনই হচ্ছে প্রধান, প্রশাসন থেকে শুরু করে পুরো নির্বাচন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু নিয়ন্ত্রণ তিনি করবেন, এখানে আর অন্য কারো কোনো প্রভাবের বিষয় নাই। আপনি আরও খেয়াল করে দেখবেন যারা অভিযোগগুলো করছেন, তারেক রহমান কিন্তু বক্তব্যে কোনো রাজনৈতিক বক্তব্য কিন্তু কোথাও দিচ্ছেন না, যেহেতু প্রচার নিষেধ। তাহলে নতুন কি কোনো ষড়যন্ত্রের কি কোনো সম্ভাবনা কি আপনি লক্ষ্য করছেন কিনা, সংক্ষেপে 2-1 কথায় বলুন। না, আমি ওরকম ষড়যন্ত্র সবসময় ছিল, আছে, থাকবে। কোনো ষড়যন্ত্রে কাজ হবে এটা আমি মনে করি না। আমি মনে করি যে সামনে 12 তারিখ, ফেব্রুয়ারি 12 তারিখে যে ইলেকশন হওয়ার কথা, সকল ষড়যন্ত্র ভেদ করে ইলেকশন হবেই ইনশাল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আজকে এই প্রসঙ্গে আমি আরেকটি প্রশ্ন আপনাকেই জিজ্ঞেস করি, যে দুঃখজনক এবং বেদনাদায়ক বিষয় হলো যে ক্রিকেট খেলা রাজনীতির ঊর্ধ্বে থাকার কথা এবং সকলেই উদারভাবে এই খেলাটাকে গ্রহণ করবে, এবং দুঃখ বেদনার বিষয় হলো যে ভারত
সেখানে যে ঘটনাটা ঘটেছে মুস্তাফিজুর রহমানকে, আপনি কি মনে করেন এটা ভারতকে কি এতটা এই ধরনের সিদ্ধান্ত কি তাদের নেওয়া উচিত ছিল? না, মোটেই উচিত হয়নি। আমি মনে করি তারা একটা বৃহৎ রাষ্ট্র, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, জি। তাদের মানে আমাদের প্রতি তাদের এরকম আচরণ, বৈরী আচরণ কাম্য নয়। আমাদের ক্রিকেটারদের যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাদেরকে যদি ওই দেশে, যেমন ভারতের সরকার না থাকলেও ভারতের যে ক্রিকেট সংস্থা, তারা চাপ প্রয়োগ করছে মুস্তাফিজকে যেন খেলতে না দেওয়া হয়। এটা কিন্তু তাদের পক্ষ থেকে। তো সরকারের ভারত সরকারের দায়িত্ব ছিল সে জিনিসটাকে সমাধান করা, আর আমাদের দেশের ছেলেদের নিরাপত্তা দেওয়া। তারা তো একটা ছেলের নিরাপত্তা দিতে পারতেছে না, বা একটা ঘটনাকে কেন্দ্র করে তারা একটা বিশাল কেওয়াস সৃষ্টি করেছে। আমি মনে করি বাংলাদেশ সরকার তাদেরকে যে জবাব দিয়েছে এটা সঠিক জবাব দিয়েছেন, এবং ভারত এটা উপলব্ধি করে এবং আইসিসি এটা উপলব্ধি করবেন, বিবেচনায় নেবেন, এবং এইসব বৈরী মনোভাব থেকে তারা ত্যাগ এবং করবেন। বাংলাদেশের যে প্রস্তাব শ্রীলঙ্কায় সেখানে আপনার খেলার সুযোগ জন্য করে দিবেন, যে ভেন্যুটার জন্য বলেছেন, ভেন্যুটার জন্য আশা করা যায় যে এই খেলাটা সেখানে গ্রহণ করবেন। আচ্ছা, আরেকটি প্রসঙ্গ আসি আপনাদের দুজনের কাছে প্রশ্ন, সেটা হলো এই যে আমরা তো জানি যে এই যুগটা যখন আপনার সত্যি কথা বলতে গেলে একটা সময় ছিল যখন তৃতীয় বিশ্বের যে আন্দোলন ছিল জোট নিরপেক্ষ আন্দোলন, সেই সময় বৃহৎ শক্তিদের একটা তাদের বিরুদ্ধে আন্দোলনের জন্য ছোট ছোট দেশগুলো ঐক্যবদ্ধ হয়েছিল। কিন্তু যে ঘটনাটি কয়েকদিন আগে হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে ভেনেজুয়েলার মতো ল্যাটিন আমেরিকার এই দেশটা, তেল সমৃদ্ধ এই দেশটার একটা প্রেসিডেন্ট এবং তার স্ত্রী তাদেরকে এইভাবে গ্রেপ্তার করে একটা প্রকাশ্যে নিয়ে এলো, এটা আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। এ ব্যাপারে আপনার বক্তব্য? না, অবশ্যই এটা সঠিক কাজ করেননি। কারণ হলো এটা যেটা করেছেন ওইটার একটা লোভের বশবর্তী হয়ে কাজটি করেছেন। সেটা দেখতে পাচ্ছেন যে তাদের আসলে একটা বিশাল তেলের খনি, মানে তাদের দেশটা তেলে ভরপুর। এই তেলটাকে টার্গেট করে তাকে এই সরকারের যে সরকার প্রেসিডেন্ট এবং তার ওয়াইফকে তারা তুলে নিয়ে গেছেন। এটা তো কাম্য হইতে পারে না। এই সভ্য দেশে, সভ্য পৃথিবীতে এরকম একটা রাষ্ট্রপ্রধানকে এইভাবে উঠিয়ে নিয়ে আটক করে বিচার করার নামে প্রহসন করা এবং ওই দেশটাকে আলটিমেটলি দখল করা, এটা কাম্য হইতে পারে না। এখনকার যুগে, এখনকার সভ্যতার যুগে এটা আমি মনে করি যে ওই দেশটি বা ওই দেশের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এটা ঠিক কাজটি করেননি। অবশ্যই, কারণ একটা স্বাধীন সার্বভৌম দেশের উপর এটা আঘাত বলে আমি মনে করি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন যে বিশ্বব্যাপী যে আজকে বৃহৎ শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি, আধিপত্যবাদী শক্তি ছোট ছোট দেশগুলোর উপর এই ধরনের থাবা বিস্তার করছে, শোষণ নির্যাতন তো করছেই, এখন তারা ভূখণ্ড দখলের পথে যাচ্ছে? আপনি এটা কিভাবে দেখেন? মৌলানা ভাসানী, মুসলিম জননেতা মৌলানা ভাসানী সারা জীবন আজকে আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামের কথা বলেছেন এবং আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকার মানুষের মুক্তির জন্য তিনি আন্দোলন করেছেন। আপনি কি মনে করেন? আপনি নিশ্চয় জানেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাম্রাজ্যবাদ বিরোধী একজন নেতা ছিলেন। আমরা তার অনুসারী। আমরা প্রথমেই আপনার মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমেরিকার এমন ঘটনার জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা ইতিমধ্যে মাঠ পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করেছি, প্রতিবাদ জানিয়েছি। দেখেন, বিশ্বটা শুরু থেকেই দুইটি ভাগে ভাগ, দুইটি বলয়ে চলে। আমেরিকা একটি বলয়, আগে ছিল সোভিয়েত ইউনিয়ন, যেটার অংশ এখন রাশিয়া, সেই বলয়। এই ভেনেজুয়েলা তেল সমৃদ্ধ একটি অন্যতম রাষ্ট্র। এই রাষ্ট্রকে কবজা করার জন্য আমেরিকা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছে। তার চেষ্টা করার পরে তারা বিভিন্নভাবে তাদের হুমকি দিয়েছে, বিভিন্নভাবে নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করেছে। সর্বশেষ গত 3 জানুয়ারি নিকোলাস মাদুরো, সেই দেশের প্রেসিডেন্ট, এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। আমরা সবাই বলছি এটি গ্রেপ্তার, আসলে আমি বলছি এটি গ্রেপ্তার না, এটি কিডন্যাপ। কারণ একটি দেশের ভিতরে গিয়ে সেই দেশের রাষ্ট্রপ্রধানকে অন্য কোনো রাষ্ট্রে তো গ্রেপ্তার করার অধিকার নাই, জোর করে তাকে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, এই প্রসঙ্গেই তাহলে আপনার কাছে এই প্রশ্নটা আমি রাখি জি, যে আমাদের একটা জাতিসংঘ বা বিশ্ব সংস্থা আছে, তাদের দায়িত্ব কি ছিল? এছাড়াও আমাদের পৃথিবীতে শান্তিবাদী অনেক নেতা আছেন জি, এবং এখানে আপনার মানবাধিকার আছে জাতিসংঘের, তাদের ভূমিকাটা কি ছিল? তারা কি ভূমিকা নিয়েছেন? এখন পর্যন্ত সেই রকম কোনোই ভূমিকা নেয় নাই।
কারণ আমরা মনে করছি জাতিসংঘ এখন আমেরিকার যেন তাবেদার জাতিসংঘে পরিণত হয়েছে। জাতিসংঘের উচিত ছিল সঙ্গে সঙ্গে বিশ্বের যে সংস্থা জাতিসংঘের সকল রাষ্ট্রকে নিয়ে যে নিরাপত্তা পরিষদের একটা মিটিং ডাকার দরকার ছিল, এই বিষয়টি নিয়ে কথা বলা উচিত ছিল এবং তীব্র শুধু প্রতিবাদ নয়, যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি জাতিসংঘ কিছুই করে না। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, বাংলা বাজার পত্রিকার নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক রাশেদুল হক সাহেব, আচ্ছা এটা কি কোনো ক্রমে গ্রহণযোগ্য হতে পারে এই আধুনিক পৃথিবীতে? মিস্টার ডোনাল্ড ট্রাম্প আবার বলেছেন যে গ্রিনল্যান্ডটা নিয়ে নেবেন ইনি, এবং ডেনমার্কের যেহেতু আছে ওটা উনি কেয়ার করছেন না। তিনি ইচ্ছামতো আবার এটাও বলছেন, এর আগে বলেছিলেন কানাডা আমেরিকার সাথে যোগ দেওয়াই ভালো। তাহলে কি আপনার মনরো ডক্ট্রিনের ওইটাই কি হচ্ছে যে পুরো এই বিশ্বটাকে ভাগাভাগি করার জন্য আমেরিকা সেখান থেকে ঠিক করেছেন যে কোন জায়গাগুলোকে মেক্সিকো অথবা আপনার গ্রিনল্যান্ড, ভেনিজুয়েলা, কলম্বিয়া এইসব মাদক পাচারের অভিযোগ দিয়ে সেখানে দেশগুলোকে দখল করবে? এই ধরনের একটা সাম্রাজ্যবাদী এবং একটা নতুন ধরনের বিশ্ব গড়ার ষড়যন্ত্র হচ্ছে কিনা আপনার অভিমতটা কি? আমি মনে করি এটা একদমই ঠিক কাজ করেননি উনি, এবং জাতিসংঘ সহ আমার সহ আলোচক বলছেন জাতিসংঘ এখানে কোনো ভূমিকা নিচ্ছে না, এবং আরও যারা বৃহৎ রাষ্ট্রগুলো আছে আপনার রাশিয়া, চীন এবং অন্য অন্য রাষ্ট্রগুলো, যুক্তরাজ্য, ভারতকেও ধরতে পারবেন না। হ্যাঁ, আপনার দেখেন তাদের টার্গেট কিন্তু আরও 5-6টা দেশ, উনি যেসব দেশকে টার্গেট করছেন এটা কারো জন্য মঙ্গলজনক না। আমি মনে করি বিশ্ববাসী এটা সোচ্চার হওয়া উচিত এবং এটাকে অবিলম্বে তার মুক্তি দেওয়া উচিত, তাকে তার নিজ দেশে ফিরিয়ে দেওয়া উচিত, আমি এটা মনে করি। এবং বিশ্ব এভাবে চলতে পারে না, যেহেতু জাতিসংঘ আছে আর অন্যান্য আন্তর্জাতিক সংস্থা আছে, তাদেরকে আরও বেশি সোচ্চার হয়ে এই আগ্রাসন বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করা উচিত। সেই লড়াইটা কূটনীতিক লড়াই, এবং এটা ন্যূনতম ছাড় দেওয়া উচিত না। আজকে ভেনিজুয়েলার ক্ষেত্রে ঘটেছে, কালকে আরেকটা দেশের ক্ষেত্রে ঘটবে। ভারতের কথাও শোনা যায়, ভারতের মোদির বিরুদ্ধে উনি ভালো খেপেছেন। তো এটা তো হতে পারে না। ভারতের মোদি একজন ভারতের প্রধানমন্ত্রী, তো তার ব্যক্তিগত আক্রোশ তো থাকতে পারে না। দেশের প্রতি দেশের, এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক ওইভাবে সম ক্যাটাগরিতে হওয়া উচিত। তো এইভাবে আগ্রাসন করে আমি সম্পদ লুটে নেব, এটা মনে হয় ডাকাতের মতো একটা অবস্থা। সে এখানে সম্পদ আছে ডাকাতি করে নিলাম, ওইখানে সম্পদ আছে ডাকাতি করে। তাহলে তো আপনি যখন বলছেন এই কথাটা, দুইজনই যখন বলছেন, তাহলে তো আন্তর্জাতিক আইনে সেখানে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সেখানে আজকে আপনার হুলিয়া জারি করা উচিত, গ্রেপ্তারি পরোয়ানা জারি করা উচিত, এবং তাকে গ্রেপ্তার করা উচিত অবশ্যই, ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং উচিত। এটা করলেই মানবাধিকার এবং বিচারের ক্ষেত্রে, আন্তর্জাতিক আদালতের বিচারের ক্ষেত্রে সঠিক পদক্ষেপ হবে। আপনি কি মনে করেন? আমি মনে করি যে যা যা দরকার বিশ্ববাসীর আইন অনুযায়ী, মানবাধিকার সংস্থাগুলোর নিয়ম অনুযায়ী এবং জাতিসংঘের সনদ অনুযায়ী যা যা করা দরকার তাই করা উচিত, আর বিলম্ব করা উচিত নয়। মাদুরে সে দেশের একজন প্রেসিডেন্ট, তার ওয়াইফ কি অপরাধ করছে? সেও কোনো অপরাধ করেনি, একজন নারী, সে তো কোনো অপরাধ করেনি। এটা একটা প্রতিহিংসামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা সাম্রাজ্যবাদী আগ্রাসন। এবং মূল কথা হলো সম্পদ লুটে নেওয়ার জন্য, তেল খনি সম্পদ লুণ্ঠন করে। আচ্ছা, আপনার দুজনের কাছে আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করি আপনার কাছে, সেটা হলো যে আমাদের এখানে আপনার আরেকটি বিষয় আলোচনা করতে পারলে ভালো হতো, যে সেটি হলো যে আপনার নিশ্চয়ই ঐকমত্য কমিশনের এত মিটিং, এত সিটিং হলো, এবং জুলাই যে আপনার সনদ, যেটা জুলাই সনদের কথা এখন শোনাও যায় না বেশি, এবং এর সাথে আপনার জানেন যে সে গণভোটও হবে একটা, গণভোটের প্রচারটাও, গণভোটে কি আছে এটা কিন্তু মানুষ এখনও জানে না। এই প্রচারটা কেন হচ্ছে না? মানুষকে তো জানাতে হবে, হ্যাঁ না ভোট দিতে হলে জানাতে হবে। এমনিতে তারা জানে যে এই মার্কায় যারা দাঁড়িয়েছে, ইলেকশন যারা করছেন তাদেরকে ভোট দেবেন, সেটা তাদের বিচারে। এটা কিন্তু আপনি নিজেও চিন্তা করেন। এবং আরেকটি প্রশ্ন হলো যে এনসিপি, যে নাগরিক পার্টি যারা এত কথা বলেন, তারা কিন্তু এখনও জাতীয় সনদে স্বাক্ষর করেছে আমি কোনো খবরে দেখিনি। আপনি কি দেখেছেন? না। তাহলে কেমন কথা হলো? জুলাই সনদের জন্য যারা এত কথা বললেন তারা এখন পর্যন্ত সনদেই স্বাক্ষর করলেন, কিন্তু জামাত ইসলামের সাথে গিয়েছে তারা আবার স্বাক্ষর করেছেন। তাহলে জিনিসগুলোকে কেমন গোলমেলে মনে হচ্ছে না? আমার মনে হয় যে রাষ্ট্র যেভাবে চলার কথা, যে পদ্ধতিতে চলার কথা, সেভাবেই চলতে হবে। আপনার জুলাই সনদের দরকার আছে, সেটা
সেটার জন্য তারা প্রচারণা করছে, কিন্তু সেটা তুলনামূলকভাবে কম। এখন তারা এই সরকারের পক্ষ থেকে ডিসিএসপি দিয়ে বা রিটার্নিং অফিসার বা সরকারের যেসব উইংস আছে তাদের মাধ্যমে জনগণের মধ্যে ব্যাপকভাবে এটা প্রচার করা উচিত। কারণ জনগণ যদি না বুঝে তাহলে কিভাবে ভোটটা দিবে? অবশ্যই। আপনি কি মনে করেন? দেখেন, জুলাই সনদ যে তৈরি হয়েছে, শুরু থেকে আমি তার একজন সদস্য, অংশগ্রহণ করেছি, বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করেছি এবং জুলাই সনদের আমি একজন স্বাক্ষরকারী। সেই হিসাবে সঙ্গত কারণে আমি চাইব এই জুলাই সনদ বাস্তবায়ন হলে বাংলাদেশ নতুনভাবে পথ দেখবে। অবশ্যই অবশ্যই। আর এটি বাস্তবায়ন হওয়া একান্ত জরুরি। আমি কয়েকদিন আগে বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম যে জুলাই সনদের প্রচারণার জন্য একটি কমিটি করা হয়েছে, তার দায়িত্ব দেওয়া হয়েছে আলী রিয়াজ সাহেবকে। উনি এখন পর্যন্ত তেমন দৃশ্যমান কোনো প্রচার করেছে বলে আমার চোখে পড়ে নাই, তবে কবে শুরু করবেন জানি না। এটি তো বিশাল একটা কর্মযজ্ঞ। অবশ্যই এই কর্মযোগ্যতাকে দেওয়া উচিত। আচ্ছা, আপনার কাছে আরেকটু প্রশ্ন জিজ্ঞাসা করি দুজনের কাছে। আচ্ছা, জাতীয় নাগরিক পার্টি আপনারা ম্যানিফেস্টো পেয়েছেন, একটি রাজনৈতিক দলের একটি ম্যানিফেস্টো থাকে, ঘোষণাপত্র, তাদের নীতি কি, আদর্শ কি, লক্ষ্য কি, এগুলো থাকে। এই সম্পর্কে কি আপনারা দুজন কোনো ধারণা আছে? না, এখনো নাই। আমরা বিশ্বাস করি যে না, আপনি কি বিশ্বাস করেন তা নয়, আপনি জানেন কিনা যে তাদের না, এখনো আমরা দেখি নাই। দেয়নি। তবে তারা তৈরি করতেছে, তারা কাজ করতেছে। অন্যান্য রাজনৈতিক দলও নির্বাচনী ইশতেহার, যেগুলো নির্বাচনী ইশতেহারের কথা বলি না, ম্যানিফেস্টো তারা এখনো ঘোষণা আনুষ্ঠানিকভাবে করে নাই। আসলে কি, তারা তালগোল পাকাই ফেলছে। তারা একবার বিএনপির সাথে আলোচনা করে, একবার জামাতের সাথে করে, একবার এদিকে যায়, একবার কিছু করছে। তারা কিন্তু এখনো মানে নিজেদের মধ্যে ঠিকভাবে দাঁড়াইতে পারে নাই। আপনি ম্যানিফেস্টো করবে, তার আগে তো নিজেরাই দাঁড়াইতে পারে না। আচ্ছা, একটা জিনিস হলো সত্য, আপনারা দুজনই একমত হবে নিশ্চয়ই, যে এই যে তারুণ্যের শক্তিটার যে উদ্ভব ঘটেছিল যেভাবে, এবং তাদেরকে এইটাও আমি এখনও তাদের প্রতি আমি সম্মান করি, শ্রদ্ধা করি, অনেকে শহীদ হয়েছেন, তারা কিন্তু একটু ধৈর্য ধরে এই যে যেটা অন্তর্বর্তীকালীন সরকার হলো, এখানে তাদের না গেলেও চলতো, তারা শ্রীলঙ্কার ছাত্রদের মতোই করতে পারতো। তারা ধীরে ধীরে এই দলটাকে গঠন করে গুছিয়ে একটু নতুন রাজনীতির কথা বলেছে না, সেইটাই তারা করতে পারতেন। কিন্তু মনে হচ্ছে যে কালকেই ক্ষমতায় যেতে হবে, কালকে যেই সব কিছু করতে হবে, হঠাৎ করে এসে উদ্ভব ঘটে এরকম হয়ে যে তারা, আপনি যে কথাটা বললেন, এই কারণে তরুণ প্রজন্মের মধ্যে বিভেদ তৈরি হয়েছে, তাদের মধ্যে নিজেদের মধ্যে এখন আর ঐক্য নাই। একটা বিরাট আপনার যেই কারণে নাহিদ বা এই জুলাই শক্তির তাদের আহ্বানে আমাদের ছেলেমেয়েরা, আমার ছেলে বইতে পড়ে, আমার মেয়ে নরসিংদীতে পড়ে, তারা আন্দোলনে যোগ দিয়েছে। তারা হতাশ, তাদের প্রতি তারা হতাশ। তারা যেই আগ্রহে তাদের সমর্থন দিয়েছিল, তারা সেটা বাস্তবায়ন করতে পারে না। তবে আপনি আপনার ছেলে মেয়েদেরকে হতাশ না হতে বলবেন এবং হতাশা ছেড়ে ফেলে নতুন চেতনার আলোকে আলোকিত হওয়ার জন্য বলবেন, এটা আপনার কাছে আমার অবশ্যই। আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই, যারা আন্দোলন করেছে, জুলাই আন্দোলন, আমরা তাদের সাপোর্টে ছিলাম, আমরাও রাজপথে ছিলাম। তো দেখেন, জুলাই আন্দোলন করেছে সকল ছাত্র এবং যুবক তরুণেরা মিলে। পরবর্তীতে তারা যখন ক্ষমতায় ঢুকে গেলেন, ক্ষমতার মোহ তাদেরকে পেয়ে বসলো, তখন তারা আর ঐক্য ধরে রাখতে পারে নাই। দেখেন, জুলাই মঞ্চ নামে একটি সংগঠন হয়েছে, তারপরে ইনকিলাব মঞ্চ নামে হয়েছে, বিভিন্ন রকম ভাগে বিভক্ত হয়ে গেছে। এবং এরা যেভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল আমরা শুনি, এটা কিছু রটে, কিছু তো বটে। আচ্ছা থাক, এই প্রসঙ্গটা থাক, দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, আপনার কোনো আছে, প্রমাণ আছে? এটা শোনা যাচ্ছে, তাই না? আপনি অভিযোগ হয়েছে, প্রমাণ আছে বলতে দুদকে অভিযোগ হয়েছে, তদন্ত হয়েছে, আবার বিশেষ কারণে তদন্ত বন্ধ আছে। আচ্ছা, আপনার মানে প্রমাণ এখানে পত্রপত্রিকায় উঠেছে, গণমাধ্যমে উঠেছে, এবং কিছু কিছু প্রমাণ আছে। আপনি এলজিডি নামে একটা ডিপার্টমেন্ট, সেটা প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে। একজন উপদেষ্টার স্বেচ্ছাচারিতায় একটা বিশাল গ্রামীণ জনগোষ্ঠীর যে উন্নয়ন হয়, সেই ডিপার্টমেন্টটা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। আপনার অনেক ইঞ্জিনিয়ার শুধুমাত্র তারা তাদের যে প্রাপ্য সম্মানটুকু, যে মানে তাদের যে অধিকারটুকু, সেটা পায় নাই, কিছু বিনিময় দিতে পারে নাই বলে। আমার কাছে অনেক এডিশনাল চিফ, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার তারা অভিযোগ করেছেন। আমার কাছে সেই প্রমাণ আছে যে তারা কেবলমাত্র সন্তুষ্ট করতে পারেন নাই উপদেষ্টাকে, সেই কারণে তারা প্রমোশন পায় নাই। এবং তারা নির্বাহী প্রকৌশলী হিসাবে অনেকে নীরবে মানে আপনার ইয়েতে চলে গেছেন, এলপিআর চলে গেছেন। এটা দুঃখজনক ঘটনা। এই ছেলে মেয়েদের কাছ থেকে সেটা আমরা আশা করি নাই।
উনি ঠিকই বলেছেন। মোটা রাখে, আপনি দেখবেন যে এদের ফিরিস্তি আকারে এদের দুর্নীতি প্রকাশিত হবে এই বাংলাদেশে। না 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 না, ঠিক আপনি আছে। যেমনটি বলছিলেন, এরা যদি রাষ্ট্রের সরকারে না যাইতো তাহলে আমাদের বিপ্লবটা সঠিক পথে এগোতো। হ্যাঁ, এরা আন্দোলন করতে, লেখাপড়া জি। করতে ভালো। তো আরেকটি বিষয়, আমাদের হাতে সময় নাই, আপনারা দুজনে একটু শুনে রাখেন। সেটা হলো কি জানেন, একটু দুঃখ এবং আক্ষেপের বিষয় হলো যে বামপন্থী একটা শক্তি, যাদের একটা বিশাল মার্কসবাদ লেনিনবাদের উপর পড়াশোনা করেন, সুদীর্ঘকাল আন্দোলন করেন, অনেক ত্যাগ তিতিক্ষা আছে তাদের। এই পার্টিগুলোর আজকে অনেকে নির্বাচনে যায়নি জানেন, আবার অনেকে নির্বাচনে গিয়েছে, যায় যে আমরা তো এমনি আর বিজয় অর্জন করার সম্ভাবনা নেই, আমাদের অত টাকা পয়সা খরচ করতে পারবেন। এটা খারাপ লাগে এই জন্য যে আজকে এইসব পার্টিগুলো যদি পার্লামেন্টে যদি তারা থাকতে পারতেন, সংসদে অনেক কথা বলতে পারতেন, নয় কি? আর তাছাড়া সাংবাদিকদের বিষয়ে আমার বারবার একটি কথাই মনে হয়, আপনাকে আমি সাংবাদিক দেখে মনে হচ্ছে যে একজন সাংবাদিকের অ্যাকাউন্টে 1050 কোটি টাকা কেমন করে আসে, 400-500 কোটি টাকা কেমন করে আসে? এটা অত্যন্ত দুঃখজনক এবং আমাদের দেশের জন্য এটা নিশ্চয়ই সম্মানজনক নয়। সুতরাং আমরা আজকে আমাদের আলোচনার শেষ পর্যায়ে আমরা আশা করি যে আজকে সঠিকভাবে এই দেশটাকে পরিচালিত করবার জন্য একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন, এবং সেই নির্বাচন সুষ্ঠুভাবে করবার জন্য নির্বাচন কমিশনের প্রতি আপনার কিছু বক্তব্য এখন আমি চাই। অবশ্যই নির্বাচন কমিশন চেষ্টা করতেছেন ওনারা, তো ওনাকে নির্বাচন কমিশন একা চেষ্টা করলে হবে না, সরকারকে পূর্ণ সহযোগিতা করতে হবে। জি। আমি প্রত্যাশা করি যে সরকারের মধ্যে কিছু কিছু উপদেষ্টা, এটা অনেক দলও অভিযোগ করছে যে তাদের নানা ধরনের ষড়যন্ত্র থাকতে পারে, কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা সহ বৃহৎ অংশ এই একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছেন। নির্বাচন কমিশনও অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছে। সমস্ত ষড়যন্ত্র ভেদ করে আমি মনে করি যে 12 তারিখে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং জাতি সেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমার একটি প্রশ্ন, এবং আপনি একটু বিশ্লেষণ করবেন, যে একটু অবাক হতে হয় একটি রাজনৈতিক দল যারা সরকার গঠন করবে আগামী দিনে এরকম চিন্তা করে থাকে, একজন মহিলাকে নিয়ে আপনার দেওয়া হলো না নির্বাচনের জন্য, মহিলাদের কোনো আসনের জন্য, এটা কেমন কথা? জনসংখ্যার অর্ধেক তো মহিলা। দেখেন, আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি। আপনি নাম বলেন কোন পার্টি? জামাত ইসলাম। আচ্ছা, হ্যাঁ। এখন জামাত ইসলাম সহ আমরা যারা জাতীয় ঐক্যমত্য কমিশনে ছিলাম, সেখানে কিন্তু একটা প্রস্তাব ছিল যে কমপক্ষে শতকরা 5 জন প্রার্থী, মহিলা প্রার্থীকে নির্বাচনে অংশগ্রহণ করাতে হবে। তারা কৌশলে সেখানে মতামত দেয় নাই, কিন্তু তাদের উচিত ছিল তারা যেন তাদের দল থেকে মহিলা প্রার্থীর নমিনেশন দেয়। তারা নিজেরা দিচ্ছে না, কিন্তু এনসিপিকে তারা সাথে নিয়েছে। এই জামাতের লোকজন তো সেই এনসিপির মহিলা প্রার্থীর ভোট করবে, তাহলে এখানে কি দ্বিচারিতা হলো না? নিজেদের দলের মহিলাদেরকে সুযোগ দিচ্ছে না, কিন্তু ওই জামাত ইসলাম তাদের নেতা কর্মীরা যখন 11 দলীয় জোট করছে, নির্বাচনে আসন ছাড়ছে, সমঝোতা করছে, তখন তো অন্য অন্য দলের যারা মহিলা প্রার্থী তাদের হয়ে তো তারা নির্বাচন করবে। এটা কিন্তু জাতি ভালোভাবে নেবে না। আচ্ছা, ঠিক আছে, আপনি কি মনে করেন? না, অবশ্যই আমি আমার সহ আলোচক ওনার বক্তব্যের সাথে একমত। যেহেতু আমাদের দেশের অর্ধেক জনসংখ্যা নারী, সেই হিসাবে 5% কোটা এটা খুব বেশি ছিল না। বিএনপি তো 10 জন বা আরও বেশি মহিলা প্রার্থী আছেন, তারাও সরাসরি কিছু মহিলা প্রার্থী দিতে পারতেন। এবং আমি এটা তো একমত যে উনি যে অন্য রাজনৈতিক দল এনসিপি তো অনেক মহিলা প্রার্থী আছে, তাদের ইলেকশন করবেন না 11 দলীয় জোটের থেকে, তাদেরকে ভোট দিবেন না। নারীদেরকে ভোট দেওয়া কি হারাম? অবশ্যই না। তাহলে নারীদের নির্বাচিত করতে অসুবিধা, নারী নেতৃত্ব তাদের মধ্যে কিন্তু আছে। কিছুদিন আগে প্রেস ক্লাবের সামনে দেখছি তাদের নারীরা এসে কি আন্দোলন করতেছে। তাদের তো নারী সংগঠনও আছে, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা ইলেকশন করেছে, তাদের প্যানেল দিয়েছে, সেখানে তো নারী প্রার্থী আছে। তাহলে জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব থাকলে অসুবিধা কি ছিল? এবং আইনে কিন্তু গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী প্রত্যেকটি দলের কিন্তু নারী প্রার্থী দেওয়া উচিত এবং নারী প্রার্থী দিতে হবে, এটা আইনে আছে। তারা এটা লঙ্ঘন করেছে বলে আমি মনে করি। আচ্ছা, এটা কারণটা হবে কি জানেন, যে পুরুষ শাসিত সমাজে আজকে নারীরা কিন্তু সত্যিই নিষ্পেষিত। যে যত কথাই বলুক না কেন, নারী মুক্তির আন্দোলন পুরুষরা যখন উচ্চারণ করেন, সঠিকভাবে সঠিক জায়গায় কিন্তু তারা কিন্তু নারীদের পক্ষে থাকেন না। এমন আইন রচিত হয়, এমন সমস্ত নিয়মকানুন হয় যেখান থেকে নারীরা বঞ্চিত হন। আজকে আমি একটি উদাহরণ, আপনি নিজে জানেন, যে পোশাক শ্রমিকদের কথা দেখেন, গার্মেন্টস ফ্যাক্টরি, যে নারীকে দিয়ে এত কাজ করায়,
তার বেতনের স্কেল কিন্তু পুরুষদের সমান হয় না। এবং গ্রামে যে মাটি কাটে না, মাটি কেটে ওই যে মাথায় নিয়ে যায়, অথবা নারী শ্রমিকদের নারী শ্রমিকদের, এবং বিল্ডিং করবার জন্য যে উচ্চ জায়গায় চলে যায়, সেখানে পুরুষদের কিন্তু আপনার মজুরি বেশি নারীদের চাইতে। এটা বৈষম্য, এটা একটা সাংঘাতিক বৈষম্য। এটা দেখার কি কেউ নেই? পৃথিবীতে আপনার যত উন্নয়ন দেখেন তার অর্ধেক কিন্তু নারীর অবদান আছে। একটা সংসারও কিন্তু নারী যদি হাল না ধরেন, সেই সংসারটা কিন্তু টিকে না বা আগায় যায় না। আমি বলি, আমার ফ্যামিলি, আমার ওয়াইফ যদি সহযোগিতা না করতো, আমার এই ছেলে মেয়ে মানুষ করা যেত না, এই সংসারটা চলতো না। সুতরাং তাকে তার প্রাপ্য সম্মান দিতে হবে, প্রত্যেক নারীকে তার সম্মান দিতে হবে, প্রত্যেক জায়গায় দিতে হবে। এবং সেটা নির্বাচনের ক্ষেত্রে, ঘরে বাইরে, প্রশাসন, চাকরি, সকল ক্ষেত্রে নারীদের সম্মান। আচ্ছা, এখন আরেকটি প্রশ্ন আমি জানতে চাই, সেটা হলো যে নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আপনার সঠিকভাবে পরিচালিত করার জন্যে এই যে পুলিশ আছে, বিডিআর আছে, সামরিক বাহিনী আছে, বা র্যাব আছে, অন্যান্য যে আছে, আনসার আছে, এদেরকে আপনার সঠিকভাবে পরিচালিত করে সুশৃঙ্খল বাহিনী হিসেবে পরিচালিত করার জন্য যদিও সময় নাই, তবুও তো পদক্ষেপ নিশ্চয়ই নিচ্ছেন। কি মনে করেন আপনারা? আমি মনে করি এটা অপ্রতুল, আরো বেশি কঠোর হওয়া উচিত সরকারকে। আইন শৃঙ্খলা বাহিনী, আপনার দেখেন সেনাবাহিনী মাঠে আছে, বিজিবি আছে, তারপর অন্যান্য বাহিনী মাঠে আছে, তারপর কিন্তু একের পর এক খুনের ঘটনা ঘটছে। গতকাল হত্যা করা হয়েছে রাত 8:30টার সময়, তার আগে হাদিকে হত্যা করা হয়েছে। একের পর এক হত্যাকাণ্ড ঘটতেছে। এটা কোনোভাবে কাম্য নয়। এটা নির্বাচনী পরিবেশকে অশান্ত করবে এবং মানুষের মধ্যে ভীতি তৈরি করবে। এটা সরকারকে দ্রুত পদক্ষেপ এবং কঠোর পদক্ষেপ নিতে হবে। আপনাকে আমি প্রশ্ন করি আরেকটু, সেটি হলো যে আমরা এমন একটি ভূখণ্ডে বাস করি, এখানে বিভিন্ন ধরনের ধর্মের মানুষ আছে, তাই না? বিভিন্ন ধর্মীয় মানুষেরা এখানে বাস করছেন। আজকে আমাদের কারো কোনো ধর্ম বা অন্য কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সমান অধিকার দিতে হবে এবং সমানভাবে দেখতে হবে। এটা বিশ্বাস করেন কিনা? আমাদের সংবিধানে আছে এবং আমাদের মানবিক চেতনায় আছে। সেই কারণের জন্য এখানে যেন কোনো রকম অন্য ভিন্ন ধর্মাবলম্বী মানুষদের উপর অবিচার না হয়, তাদের হত্যা করা, তাদের সম্পদ লুণ্ঠন করা, তাদেরকে অসম্মান করা এবং তাদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করার কোনো অধিকার কারো নাই। এবং এ ব্যাপারে সরকারের কঠিন পদক্ষেপ নেওয়া উচিত, সে যে কোনো সরকার হোক, বর্তমান সরকার এবং নির্বাচিত সরকার। আপনারা দুজন একমত কিনা? দেখেন, বাংলাদেশে আমরা বলি 90 থেকে 95% মুসলমান সংখ্যাগুরু, কিন্তু এখানে তো অন্য ধর্মের লোক আছে। তাহলে যদি সন্ত্রাস বা অত্যাচার করা হয়, তাহলে মুসলমানদের পক্ষ থেকে হবে। ইসলামে কি অন্য ধর্মের লোককে আঘাত করা বা তাদেরকে নির্যাতন করার কথা বলা আছে? কখনো না। ইসলাম মানবতার ধর্ম। ইসলাম সবসময় ইসলাম সবসময় মানুষকে নৈতিকতা শিখায়, সমঅধিকার শিখায়, জবরদস্তি নাই। তাহলে এই দেশের যে সমস্ত মুসলমানরা বাস করে, যদি কেউ মব সৃষ্টি করে বা অন্য সংখ্যালঘুদের উপর অত্যাচার করে, তাহলে অবশ্যই তাকে কঠোর হস্তে দমন করতে হবে। যেহেতু আমরা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করলেও অন্যের উপর অত্যাচার করতে পারি নাই, তাদের প্রতি সহমর্মী হতে হবে, তাদের অধিকারকে নিশ্চিত করতে হবে, তাদের চলাফেরার ধর্মীয় আচার আচরণ পালনের স্বাধীনতা দিতে হবে। এটি শোনেন, এটা সংবিধানের অধিকার, তাদের প্রতি দয়া দাক্ষিণ্য নয়, তাদের অধিকার। সেই অধিকারটা যাতে প্রতিষ্ঠিত হয়, তার জন্য যেমন সরকারকে দেখতে হবে এবং অন্য মানুষ, সকল মানুষকেই দেখতে হবে। সকল ধর্মের লোক। উনি এক সাংবাদিক, উনি তো একেবারে, আপনারা দুজনই উদারভাবে সেখান থেকে সমস্ত বিষয়গুলো যে বিচার করছেন, বিবেচনা করছেন। না, আমাদের দেশে এখন যা দেখতেছেন, আমাদের দেশে আসলে কিন্তু সবাই সমান অধিকার ভোগ করে। হিন্দু বলেন, মুসলিম বলেন, খ্রিস্টান বলেন বা অন্যান্য ধর্মের। কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়তো ঘটে এবং সেটা গত সরকার আওয়ামী লীগের আমলে বেশি ঘটছে। আমার বাড়ির পাশে 10 হাতের মধ্যে হিন্দু পাড়া এবং তারা খুব ভালো আছে, তারা পূজা পার্বণ ভালোভাবে করে। আমার বাড়ির 10 হাতের মধ্যে পূজা মণ্ডপ, 20 হাতের মধ্যে মসজিদ, কোনো সমস্যা হয় না। এবং হিন্দু মুসলিম সকলে একত্রিত একই সমাজে বসবাস করি এবং গত পূজায় তারা সবচেয়ে আনন্দ ভোগ করছে এবং সবসময় তারা ভালো আছে। তাদের মানে জীবনযাপন, আপনার জমি জামা বলেন, আপনার অন্য অন্য আনুষঙ্গিক যে জীবনযাপন, তারা সমান অধিকার ভোগ করে। কিছু কিছু অঞ্চলে কিছু কিছু ক্ষেত্রে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, সেগুলো ঘটা মানে একেবারেই কাম্য নয়।
তবে এটা যে অন্য অন্য দেশে ঘটে না তা কিন্তু না, এটা যে মুসলমানের ক্ষেত্রে ঘটে না তা কিন্তু না, হিন্দুরা যে মুসলমানদের মারে না তা কিন্তু না, খালি শুধু হিন্দু মারা না, এটা হলো পরস্পরের এটা সামাজিক ঝগড়া, সামাজিক সেটা বিবাদ। আপনার আমরা আমাদের সেটাকে পার্শ্ববর্তী রাষ্ট্র ধর্মীয় বিভেদ- আরো অনেক জি, ঘটনা জি। এরকম ধরনের ঘটে। ধন্যবাদ এটা ধর্মীয়- আপনাদের ধর্মীয় দুজনকে বিভেদ ধন্যবাদ। উচিত। সুধী দর্শক, আমাদের হাতে আর সময় নেই। সুধী দর্শক, আমরা একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন চাই, এবং প্রশাসন এবং সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন তারা যেন একেবারে পরিপূর্ণভাবে নিরপেক্ষভাবে যেন বিচার করে যেন চলেন, কেউ যেন অভিযোগ না করতে পারে যে প্রশাসন একটি দলের দিকে ঝুঁকে গেছে। এটাই আমরা আজকে তিনজন আমরা মোহনা টেলিভিশনের পক্ষ থেকে আকুল আবেদন করছি, একটি সুষ্ঠু নির্বাচন হোক। ধন্যবাদ সুধী দর্শক। ধন্যবাদ।